This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাখির চোখ 26 আজ সিপিএম এর ব্রিগেড রাজ্য আর কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির অভিযোগে সমাবেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরেই প্রথম ব্রিগেডে বড়সড় জমায়েত করতে চলেছে সিপিএম। শ্রমিক, ক্ষেতমজুর, কৃষকদের ডাকে এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে এই ব্রিগেডে বিপুল জমায়েতের আশা করছে সিপিএম। 26-এর ভোটের আগে এই ব্রিগেড থেকেই অক্সিজেন খুঁজছে কর্মী সমর্থকরা। সবার মূল উদ্দেশ্য কৃষক, শ্রমিক আর নিম্নবিত্ত শ্রেণীর দাবি দেওয়া সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, আরজিকর ইস্যু কিংবা সাম্প্রতিক মুর্শিদাবাদের হিংসার ঘটনা প্রতিটি ক্ষেত্রে শাসক তৃণমূল আর বিজেপিকে একযোগে আক্রমণ করেছে বাম শিবির। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু জমায়েতের ছবি, হাওড়া স্টেশনের সামনে ছবি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে মানুষজন, সিপিএম এর কর্মীর সমর্থকরা, ক্ষেতমজুর, শ্রমিক, কৃষক সংগঠন, বস্তিবাসী উন্নয়ন সমিতির সংগঠনের সদস্যরা আসছেন ব্রিগেডে। ব্রিগেড থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন আর সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। প্রতি মুহূর্তের আপডেট জানাবে শুভজিৎ। আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিচ্ছি, প্রত্যেকটা ফ্রেম তুলে ধরছি, আর ঘন্টায় ঘন্টায় বলছি না বা আমাদের ব্রিগেড মানে চমক, সেই চমকগুলো তুলে ধরছি আর টুকরো টুকরো করে এই ব্রিগেডের ইতিহাস বলছি। 1966 নভেম্বর প্রথম সিপিআইএম, তখন বামফ্রন্ট গঠন হয়নি, সিপিআইএম ব্রিগেডের ডাক দিয়েছিল। প্রমোদ দাশগুপ্তের নেতৃত্বে ব্রিগেড হয়েছিল, প্রচুর মানুষ এসেছিলেন। পরবর্তীতে 70 দশকে বামফ্রন্ট গঠন হলো, 34 বছর বামফ্রন্ট বহু বড় বড় ব্রিগেড করলো। তারপরে বামেরা চলে যাওয়ার পরেও 16-তে, 19-এ, 21-এ ইনসাফের ব্রিগেড, 21-এ সংযুক্ত মোর্চার ব্রিগেড, 24-এ ইনসাফ ব্রিগেড, আর এবার জনতার ব্রিগেড। না, এবারে ব্রিগেডে বক্ত তালিকায় কোনো চমক নেই, পরিচিত মুখ একমাত্র মোহাম্মদ সেলিম। বাকি রয়েছেন যারা, তারা গণসংগঠনের নেতৃত্ব, কিন্তু যারা এসেছেন তাদের একটা আলাদা পরিচয় আছে। দাদা, আপনার সঙ্গে কথা হচ্ছিল, রায়গঞ্জ থেকে এসেছেন, কি করেন? আমি কৃষক। আপনি কৃষক, মানে ডেলি ইনকাম, কাজ করলে ইনকাম, নইলে নেই। ডেলি ইনকাম, আজকে ইনকাম ছেড়ে ব্রিগেডে হবে কেন? আমি ইনকামটাকে এখানে ধার্য করতে এসেছি। কার্তিক মাস আলেই আমরা কৃষকরা লুটে যাচ্ছি। সারের ব্যবসায়ীরা 10 প্যাকেট 20 প্যাকেট করে সার বিক্রি করছে, বলছে নাই। একজন কৃষক ওনার দৈনিক ইনকাম, উনি বলছেন যে আজকে ইনকাম করার দরকার নেই, ইনকামটা যেন ভবিষ্যতে সুনিশ্চিত করতে পারি, তাই এই ব্রিগেডে আসা। দাদা, কোত্থেকে এসেছেন? বালুঘাট থেকে এসেছি। কি করেন? কৃষক। আপনিও কৃষক? কি কারণে এত দূর, 35 ডিগ্রি টেম্পারেচার? এখানে এসেছি আমরা যে কৃষি কাজ করি, সেটাতে দেখছি আমরা কৃষকের যে সমস্ত ফসল আমরা যখন বিক্রি করছি দাম পাচ্ছি না, আর একদিকে আমরা যখন সার কিনতে যাচ্ছি সারের দাম আমাদের প্রচুর লেগে যাচ্ছে। দেখুন, আজকে নজর থাকবে যে এই ব্রিগেড মধ্যবিত্ত বাঙালির ব্রিগেড, উচ্চবিত্ত কমরেডদের ব্রিগেড, শহুরে বিপ্লবীদের ব্রিগেড, নাকি শহরতলি সিপিআইএম এর ব্রিগেড, নাকি এই ব্রিগেড আক্ষরিক অর্থেই মেহনতি মানুষের ব্রিগেড? অনেকের সঙ্গে কথা বলছি, যেখানে যেখানে ফ্রেম ধরছি। একবার হাওড়ার ছবিটা দেখাই। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া থেকে। সুব্রত, হাওড়ার ছবি এই মুহূর্তে ঘড়ির কাঁটা পাক্কা 11টা। দেখো শুভজিৎ, সকাল থেকে আমরা যে ছবিটা দেখে আসছি, অর্থাৎ এর আগেও বিভিন্ন গণসংগঠনের বা বিভিন্ন রাজনৈতিক দলের ব্রিগেড সমাবেশ আমরা দেখেছি, যে সমাবেশে প্রচুর মানুষ জেলা থেকে তারা আসেন হাওড়া স্টেশনে, এবং সেখান থেকেই তারা বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ তার যে উল্টো দিকে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাট থেকে তারা লঞ্চ করে কিন্তু তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এইবারে এই 4 বাম সংগঠনের ডাকা যে ব্রিগেড, যেটা হচ্ছে বামেদের কথায় মৈনতি সমাজের মানুষের ব্রিগেড, সেই ব্রিগেডে মানুষদেরকে আটকাতে সকাল থেকে কিন্তু ফেরি সার্ভিস পরিষেবা একেবারেই বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ তালা দিয়ে রাখা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার পক্ষ থেকে, যে মেনটেনেন্স এবং লোক সংখ্যা কম থাকায়, লঞ্চ কম থাকায় তারা কিন্তু ফেরি সার্ভিস বন্ধ রেখেছে। অর্থাৎ আজকের দিনেই, যেদিন বামেদের ব্রিগেড রয়েছে, সেদিন এই লঞ্চ পরিষেবা বন্ধ। বামেরা কিন্তু এটা দিয়ে রাজনীতি দেখছে। এবং আমি সরাসরি কথা বলে নেব। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পূর্বস্থলী থেকে এসেছি। এই যে এসেছেন, কোনোবারে তো লঞ্চ পরিষেবা বন্ধ থাকে না, কোনোবারই বন্ধ থাকে না, এবারই প্রথম দেখলাম বন্ধ লঞ্চ পরিষেবা। পুরো রাজনৈতিক ব্যাপার, আমাদেরকে আটকানোর জন্যে, বামেরা যাতে সোজা মিছিলে রোদের মধ্যে হেঁটে যায়, তার জন্য হচ্ছে এরা এই পরিকল্পনা নিয়েছে। এর আগেও তো অনেক ব্রিগেডে এসেছেন, সাক্ষী থেকেছেন, এরকম দৃশ্য দেখেছেন? না, এরকম কখনোই আমাদের ফেরিঘাট কখনোই বন্ধ হয় না, এবং প্রতিবারের মতো ফেরিঘাট চালু থাকতো।
কেন এরকম কেন মনে করছেন? এই রাজ্য সরকার মানে আমাদের চাইছে যাতে ব্রিগেড সমাবেশ আমাদের যাতে মানে সফল না হয়, তার জন্য মানে এই ব্যর্থতা রাজ্য সরকারের। কিন্তু এটা তো ক্ষেত মজুর শ্রমিক শ্রেণীর ব্রিগেড, মানুষ তো পায়ে হেঁটেও যাবে, তারা জানে না যে তারা পায়ে হেঁটে আমরা যাবো, আমরা লড়াইয়ের ময়দানে আমরা পৌঁছাবো, আমরা পৌঁছানোর জন্য আমরা প্রস্তুতি নিতে এসেছি, আমরা পৌঁছাবো। দিদি এখন কিভাবে যাবেন? আমরা দেখি যদি কিছু না পাই তাহলে পায়ে হেঁটেই চলে যাব। ব্রিগেডে যাবেন? হ্যাঁ যাব। কোথা থেকে আসছে? আমি পূর্বস্থলী থেকে এসেছি। দেখো একেবারেই যে বাম কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে এসেছেন, সকাল থেকেই তারা কিন্তু হাঁটছেন এই রোদ্দুর মাথায় নিয়ে, এবং তারা অভিযোগ করছেন, সঙ্গে থাকো সুব্রত, আসবো তোমার কাছে। তারা অভিযোগ করছেন আমাদের সঙ্গে আমাদের অপর সহকর্মী রয়েছেন ব্রিগেডের একেবারে মঞ্চের সামনে থেকে। প্রদীপ্ত, ব্রিগেডের মঞ্চে লেখা আছে মেহনতি জনতার ব্রিগেড, গতবার লেখা ছিল ইনসাফ ব্রিগেড। প্রদীপ্ত, তুমি 12 মাস বামেদের হারির খবর আমাদেরকে দিয়ে থাকো, দর্শকদের দিয়ে থাকো। সিপিআইএম বা বামফ্রন্ট তারা কেন 2 বছর ধরে ব্রিগেড ডাকছে না? কেন কখনো যুব সংগঠন ডিওয়াইএফআই কে ব্রিগেড ডাকতে হচ্ছে? কেন কখনো গণসংগঠন শ্রমিক কৃষককে ব্রিগেড ডাকতে হচ্ছে? রাজনৈতিক মহল কিভাবে দেখছে বিষয়টা? তা হলো যে সিপিআইএম তাদের যে গণসংগঠনগুলো দেখো ক্ষমতা থেকে অনেকটা সময় তারা চলে গিয়েছে, ফলে সেই জায়গা থেকেই গণসংগঠনগুলো যাতে মজবুত থাকে, গণসংগঠনগুলোর যে কার্যকলাপ স্থায়ীভাবে তারা করতে পারে। এবং তার বড় কারণ দেখো শুভজিৎ, যেটা দেখা যায় তা হলো যে এই গণসংগঠন থেকেই কিন্তু নেতৃত্বরা উঠে এসেছে। সেটা মোহাম্মদ সেলিম হতে পারে, সেটা সুজন চক্রবর্তী হতে পারে, সেটা যদি তুমি আরও পিছিয়ে যাও বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, সকলেই কিন্তু এই গণসংগঠনগুলো থেকে উঠে আসে। এবং সেই কারণেই গণসংগঠনগুলো থেকে সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেলে সেটা সিপিআইএমের ভবিষ্যতের পক্ষেও অনেকটা খারাপের জায়গা তৈরি হবে। এবং সেই কারণেই সিপিআইএম এভাবেই নিজেদের সরাসরি নয়, দেখো 21 সালের যে ব্রিগেড ছিল সেটা সংযুক্ত মোর্চার নামে অদিত চৌধুরী, আব্বাস সিদ্দিকিরা তারা ছিলেন। আমরা যদি দেখি শেষ যে ব্রিগেডটা মীনাক্ষী মুখার্জিদের 2024 সালের ক্ষেত্রে, সেটা তারা ইনসাফ ব্রিগেড। 2025-এ এসে দেখা যাচ্ছে একেবারে সিপিএম বলতে যেটা আমরা বুঝতাম সেই যে জায়গাটা চকচকে মুখ নয়, বরং যাদের গালটা তুপড়ে গিয়েছে, যারা পায়ে হেঁটে লড়াইটা করে, সেই মেহনতি জনতার ব্রিগেডটাই এবার সিপিআইএম করতে চাইছে। তার কারণ সিপিআইএম এর যে বেসিক, সিপিআইএম এর যে মূল কাঠামো, সেটা কিন্তু বরাবরই শ্রমিক কৃষক। অনেকে বলে থাকেন সিপিআইএম এই জায়গা থেকে সরে এসে শহুরে মধ্যবিত্তদের দল হয়ে ওঠার চেষ্টা করেছে, এবং সেখানে চকচকে মুখ থাকতে পারে, কিন্তু তা দিয়ে ভোটটা অন্তত সিপিআইএম এর হবে না। এবং এবারেও যখন এই যারা আজকে বক্তা তাদের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারাও যে কথা কয়েকদিন আগে জানাচ্ছিলেন যে এই জায়গাতে আমাদের পৌঁছাতে হবে, তবেই হয়তো ভোট বাক্সে তার একটা প্রতিফলন ঘটবে। এবং আজকের ব্রিগেডের আগে তারা বুথে ব্রিগেডটা চেয়েছিল, কোনো কোনো জেলার পারফরমেন্স যথেষ্ট সন্তোষজনক, অন্তত আজকের যারা বক্তা তারা সে কথাই জানিয়েছেন। আবার কোনো কোনো জেলার দেখো খুব স্বাভাবিকভাবেই কলকাতা বা 24 পরগনা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার যে অংশটা কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা, সেই সব জায়গায় কিন্তু এই ব্রিগেড নিয়ে যে প্রস্তুতি সভা সেগুলো আশাব্যঞ্জক হয়নি, বরং মালদা, দিনাজপুর, জলপাইগুড়ি। ভোট বাক্সে এই ব্রিগেডের ভিড়ের প্রতিফলন দেখা যায় কি যায় না তা নিয়ে চর্চা বারবার হয়েছে, আগামী দিনেও হবে। কিন্তু বামপন্থী মনোভাবের মানুষের সংখ্যা বাড়ছে এমনটা দাবি এই বামপন্থীদের তরফ থেকে বারবার করা হয়েছে। মূলত তরুণ ব্রিগেডকে তারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে। সিপিএম এর ব্রিগেড নিয়ে শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপি তাদের কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্য আপনাদের শোনাবো। আর তার মধ্যে আপনাদের সব বিজেপির ভোটার, বামেদের ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে ওটা হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এই তো ওদের স্লোগান। তার কারণ বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে সেই লাভটুকু বিজেপি পেয়েছে, তৃণমূল তো কমেনি। সিপিএম বলে কিছু নেই, এগুলো ছদ্মবেশী, এগুলো বাড়ি গিয়ে আবার বিজেপিকে ভোট দেয়। ওটা রাম বামের ব্রিগেড, ওটা সিপিএম এর ব্রিগেড নয়, ওটা রাম বামের ব্রিগেড। ব্রিগেড তো এর মধ্যে আরো করেছে। ভোটগুলো কোথায় যায়? ভোট তো গিয়ে দিয়ে আসে বিজেপিকে। যেখানে যেখানে বিজেপি হারছে অল্প ভোটে, সেখানে সিপিএমই ভোট কেটেছে আমাদের। তো সিপিএম কার হয়ে খেলছে? আরজিকর আন্দোলনকে দিগ্ভ্রান্ত করা হলো কিসের স্বার্থে? কারা করেছে? কমিউনিস্টরা, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য। তো সেই জন্য ওদের তো বি টিম সিপিএম, নাহলে কংগ্রেস। আর সিপিএম বা কংগ্রেস জানে বিজেপি এসে গেলে আর কোনোদিন ওরা পৌঁছতে পারবে না, সেই জন্য আমাদের আটকে মমতা সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।
এবার বর্ধমানের দিকে যাব। আপনারা জানেন যে এই বর্ধমান অতীতে বামেদের গড় ছিল, সেই বর্ধমান যে বর্ধমান কৃষকদের জন্য পরিচিত শস্য গোলা বলা হয়, সেই কৃষকদের আজকে মূল আয়োজক এই ব্রিগেডের সমাবেশে সেই কৃষক জেলা থেকে, সেই কৃষিভিত্তিক জায়গা থেকে মানুষজন আসতে শুরু করে দিয়েছেন। আমাদের সঙ্গে মনোতোষ আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। মনোতোষ, ছবি কি অতীত আজও কি বর্তমানে আঁচ ফেলতে পারছে কোনোভাবে? আজকের ভিড় দেখে কি মনে হচ্ছে? যেটা আমরা সকাল থেকে দেখেছি, যারা বাম কর্মী সমর্থক তারা কিন্তু সকাল থেকেই ব্রিগেড মুখী রয়েছেন। কেউ বাসে যাচ্ছেন, কেউ ট্রেনে যাচ্ছেন, এবং এই মুহূর্তে বর্ধমান স্টেশন চত্বরে বেশ কিছু বাম সমর্থক তারা ট্রেনে যাওয়ার জন্য রয়েছেন বর্ধমান স্টেশনে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজকে আমাদের তিলোত্তমা কাণ্ডে যা যা হয়েছিল তার প্রতিবাদে আমরা যাচ্ছি। সঙ্গে আমাদের নেতৃত্ব সবকিছুই বার্তা রাখবেন, এই আশাই রাখি। হ্যাঁ, এখন তো দেখতেই পাচ্ছেন পুরো ট্রেনই আমাদের ওটা হাইওয়ে ব্লক হয়ে রয়েছে, প্রায় এত বাস এত গাড়ি বেরোচ্ছে আমাদের। আজকে ব্রিগেড তো এমনি অলরেডি ভরে গেল, যা খবর পাচ্ছি আমরা। এবার যাই দেখি। আমরা ব্রিগেডে আগামী দিনের বাংলার বেকার ছাত্র যুবদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত হবে, কিভাবে আগামী দিনের প্রজন্মকে এই অন্ধকার থেকে উদ্ধার করে আলোর দিকে ফেরানো যাবে, সেই বার্তা শুনতে পাচ্ছি। সকাল থেকে আমরা এটাই দেখছি, বর্ধমান সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ, মূলত বামপন্থী কর্মী সংগঠনের সদস্যরা তারা আসছেন ব্রিগেডের উদ্দেশ্যে। যদিও এই ব্রিগেডের আয়োজক কৃষি, শ্রমিক, ক্ষেতমজুর আর বস্তি উন্নয়ন সমিতির সদস্যরা, তারা কি বলেন, তাদের নেতৃত্ব কি বলেন, আগামীর জন্য তাদেরকে কি করতে হবে। একাধিক অভিযোগ রয়েছে এই সংগঠনের, কারণ সারের দাম ক্রমাগত বাড়ানো হয়েছে, সেই দাবি বা অভিযোগ রয়েছে যে সারের দাম কমাতে হবে। শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে, তাদের সঞ্চয় কমে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, এমন নীতি সামনে নিয়ে আসা হয়েছে। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে আগামীর দিশা, আগামীর রূপরেখা কি হবে, কিভাবে মাঠে ময়দানে এই নিয়ে লড়াই করবে এই সংগঠনের সদস্যরা, তাই দিশা কি হবে দেখানো হবে। ব্রিগেড মানে একটু অন্য রকমের ছবি, সে যে দলেরই সমাবেশ হোক না কেন। এবার একটা ছবি দেখাবো আপনাদের। স্পাইনাল কর্ডের সমস্যা আছে, মূলত তার বোন টিবি রয়েছে, এমন একজন যুবা আজ ব্রিগেডে উপস্থিত। এখন আর হাঁটতে পারেন না তিনি, হুইল চেয়ারই ভরসা। সেই হুইল চেয়ার নিয়েই ব্রিগেডে বছর 30-এর শাহেন শাহ আলম হুইল চেয়ারে করে গতকাল রাতে পৌঁছে গিয়েছেন ব্রিগেডে। কলেজ জীবন থেকে রাজনীতি করেন, আর তখন থেকেই ব্রিগেডে তিনি নিয়মিত আসেন। এখনো সেই আবেগের উপর ভরসা করেই হুইল চেয়ার নিয়ে চলে এসেছে সে। একবারপুর থেকে এসেছেন শাহেন শাহ আলম। শারীরিক সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে তিনি একেবারে মাঝ রাতেই চলে এসেছেন ব্রিগেডে। প্রতিবারই তিনি ব্রিগেডে আসেন। যখন এসএফআই, তখন 11-এ পড়তাম, তখন থেকে এসএফআই, তখন বাসে করে আসতাম। তারপরে কলেজে গেলাম, বিবেকানন্দ কলেজ, ওখান থেকে তারপরে সবাই একসাথে আসতাম তখনও। তারপর যখন কলেজ শেষ হলো, তারপর তখন থেকে সাইকেলে করেই আসি। দলকে ভালোবাসি, নীতিকে ভালোবাসি, জিনিসগুলো আলাদা, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা, সেই হিসাবে বদল একটা চাই, নাহলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য সব কিছু তো দুর্বল হয়ে পড়েছে, প্রশাসন পর্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তাই জন্য আমাদের একটা পথ তো বেছে নিতেই হবে। ব্রিগেডে আসা মানে শুধু বক্তৃতা শোনা বা এসে এখানে ঘোরা, এটা কেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেক জায়গা দিয়ে কমরেডরা আসবে, তাদের সাথে আলাপ আলোচনা, তাদের সাথে একটু বসা, তাদের সাথে ভাবনা চিন্তা শেয়ার করা, নতুন কিছু সবসময় ব্রিগেড শেখায়। ব্রিগেড নতুন কিছু শেখায় এবং লাল ঝান্ডা তাতে আবেগ রয়েছে, এবং সেই আবেগের টানেই একেবারে মাঝ রাতে ব্রিগেডে পৌঁছে গেছেন শাহেন শাহ আলম। ক্যামেরায় সুমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। 3টের সময় সভা শুরু হবে, আর মানুষ তারা আসতে শুরু করেছেন। সিপিএমের কর্মী সংগঠনের সদস্যরা আরামবাগ থেকে ব্রিগেডের পথে, কর্মী সমর্থকরা বাসে জায়গা পাননি, তাই ট্রেনে করে ব্রিগেডের পথে। আবার হাওড়া থেকে মিছিল করে ব্রিগেডে তারা ঢুকবেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।
লাল টুপি লাল ঝান্ডা হাতে কর্মী সমর্থকরা তারা এখন ট্রেনে বা কোথাও বাসে করে তারা ব্রিগেড মুখী। আরামবাগ থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা, বাস হয়েছে 26খানা, কিন্তু সেই বাসে তাদের স্থান হয়নি, আর তাই ব্রিগেডমুখী কর্মী সমর্থকরা ট্রেনে করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। হাওড়া থেকে মিছিল করে তারা ব্রিগেড যাবেন। এখানে কোথায় যাবেন? ব্রিগেড যাব। অন্যায় অত্যাচারে যে সরকার বা রাজ্যের দেশের যা চলছে সেটাকে কেন্দ্র করে খেতমজুর আর শ্রমিক ইউনিয়নের যা পরিস্থিতি, মানুষের অত্যাচারের জন্য আমরা এই সরকার আর এই দেশের যে অত্যাচার তার বিরুদ্ধে আমাদের বরানপুর আজকে বক্তা ব্রিগেডের সমাবেশ হবে। প্রচুর প্রচুর ভাবা যাবে না। আরামবাগ কেন, আমাদের ব্রিগেড একমাত্র আমাদেরই পার্টি পারে ব্রিগেড ভরাতে, আর কোনো পার্টি পারেনি সেটা। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি চলে এসছেন, দেখতেও পাচ্ছেন আপনারা, কলতানও আছেন তার পাশেই। মীনাক্ষী মুখোপাধ্যায় আজকে বক্তা নন, কিন্তু বহু কর্মী সংগঠনের সদস্যরা তারা বলছেন যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য তারা শোনার জন্য এসেছেন, অর্থাৎ তার প্রতি আগ্রহ রয়েছে, ভরসা রয়েছে, সেই জায়গাটা তারা প্রকাশ করছেন বারবার। মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে ব্রিগেডের সমাবেশের মঞ্চে চলে এসেছেন। আজ মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবার বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। এবারে যে ব্রিগেডের সমাবেশ, সেই সমাবেশের আয়োজক শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী উন্নয়ন সমিতি। তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, এই সমস্তটাই তুলে ধরা হবে। কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে, দুই জেলায় যে অশান্তি তৈরি হয়েছে, তারপর ব্রিগেড থেকে ঠিক কি বলা হয়, এই বিষয় নিয়ে আলাদাভাবে কি বক্তব্য উঠে আসে নেতৃত্বের কাছ থেকে, সেদিকে নজর থাকছে। সামনে 26শে নির্বাচন, সেই নির্বাচনের আগে এই ব্রিগেড সমাবেশ থেকে কি বলা হয়, কিভাবে রূপরেখা কি হবে তা তুলে ধরা হয়, কিভাবে লড়াইয়ের ময়দানে থাকবেন কর্মী সমর্থকরা, কি এজেন্ডা হবে তাদের সামনে তুলে ধরতে হবে, কিভাবে লড়াই কিভাবে তারা করবেন, এই সমস্তটা আজ নেতৃত্ব বলে দেবেন। আর তা শোনার জন্য এসেছেন কর্মী সমর্থকরা। প্রদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি মীনাক্ষী এসেছেন, আর মীনাক্ষী আজকে বক্তা নন, কিন্তু তার ওপর তার বক্তৃতা শোনার জন্য অনেকে মুখিয়ে আছেন, আমরা শুনছিলাম অনেকের বক্তব্য। তো এই মীনাক্ষীর আজকে বক্তা না হয়েও আজকে শ্রোতা হিসেবে মীনাক্ষীর থাকাটা কি মনে হচ্ছে? দেখো, মীনাক্ষী মুখোপাধ্যায়ের উত্থান কিন্তু ক্রমশই বাড়ছে, এবং আমরা যদি দেখি যে সমস্ত কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন তা নিয়ে সিপিএমের অন্দরেও বেশ কিছু মতপার্থক্য, মতান্তর থাকলেও কিন্তু জনতার মধ্যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরে বা সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে তাকে ঘিরে একটা উন্মাদনা রয়েছে, এবং তিনি কিছুক্ষণ আগেই, মিনিট 5 আগেই ব্রিগেড সমাবেশের জন্য তিনি এসেছেন। এই মুহূর্তে সিপিএম এর যে স্বেচ্ছাসেবক ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তিনি গিয়েছেন, এবং তিনি আসার সঙ্গে সঙ্গেই সংবাদ মাধ্যমের আগ্রহ এবং এখনো পর্যন্ত যে সিপিএম এর কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন ব্রিগেড সমাবেশ স্থলে, আর তাকে ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে। তবে আজকে যেহেতু ব্রিগেডটা একেবারেই শ্রমিক, কৃষক, বস্তি এবং ক্ষেতমজুর সংগঠনের ডাকে, ফলে তারাই বক্তা, কিন্তু মীনাক্ষীকে ঘিরে একটা বাড়তি উৎসাহ রয়েছে। তার কারণ সাধারণ মানুষ বা সিপিএম এর কর্মী সমর্থকরা তারা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তৃতা করবেন না, এটা জানার পর অনেকেই হতাশ। কিন্তু সিপিএম এর কাঠামো অনুযায়ী আজকে বক্তৃতার কোনো সুযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেই। এই ব্রিগেডের সমাবেশের দিকে নজর থাকবে। মীনাক্ষী মুখোপাধ্যায় চলে এসেছেন।